আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বাহরাইনের জ্বালানি ট্যাঙ্কে ইরানের অতর্কিত হামলা। ইরানি সেনাদের আটকের চেয়ে হত্যা করা বেশি মজার, ট্রাম্পকে বলেছেন এক জেনারেল। ইরান ছাড়া বিশ্বে শুধু রাশিয়ার কাছে আছে পানির নিচের ক্ষেপণাস্ত্র আইআরজিসি। যুদ্ধ চললেও ইরানে গণ অভ্যুত্থানের লক্ষণ দেখছে না ইসরায়েল। ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রনের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনের একটি জ্বালানি ট্যাঙ্কে ইরানের অতর্কিত হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ আপনারা জানেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলটি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের এক অন্যতম প্রধান লাইফলাইন, এবং এখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে সক্ষম। সুপ্রিয় দর্শক, এই ঘটনার পেছনের প্রেক্ষাপট যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে ইরান এবং তার প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই এক ধরনের স্নায়বিক উত্তেজনা বিরাজ করছে, যা মাঝে মাঝেই এমন আকস্মিক ঘটনার মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। এবং এবার বাহরাইনের মতো একটি গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি প্রমাণ করে যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কতটা নাজুক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের হামলা শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের সম্পত্তির ওপর আঘাত নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা, যার মাধ্যমে হয়তো আঞ্চলিক শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জ্বালানি নিরাপত্তার বিষয়টি বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল একটি ইস্যু, এবং এই হামলার পর বাহরাইন সরকার তাদের কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা এই পরিস্থিতিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক বা আধা সামরিক সংঘাতের মানে হল পুরো আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশের উপর সরাসরি হুমকি তৈরি হওয়া। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হল, আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা পালন করা উচিত? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একজন মার্কিন জেনারেলের করা একটি মন্তব্য ঠিক তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে ইরানি সেনাদের আটকের চেয়ে তাদের হত্যা করা নাকি বেশি মজার, যা আন্তর্জাতিক মানবাধিকার এবং যুদ্ধবিধির প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়। দর্শক, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক নীতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে বা সংঘাতময় পরিস্থিতিতে প্রতিপক্ষের সেনাদের সাথে কেমন আচরণ করা হবে তার জন্য জেনেভা কনভেনশন সহ সুনির্দিষ্ট কিছু আন্তর্জাতিক আইন রয়েছে। কিন্তু যখন কোনো শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এমন হালকা চালে বা আক্রমণাত্মক ভাষায় মানুষের জীবন নিয়ে কথা বলেন, তখন তা শুধু একটি দেশের সামরিক নীতির ওপরই প্রশ্ন তোলে না, বরং তা বিশ্বব্যাপী এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্পর্ক গত কয়েক দশক ধরেই চরম বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছেছিল, যখন উভয় দেশই প্রায় সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। সেই উত্তেজনাকর দিনগুলিতে হোয়াইট হাউসের ভেতরে বা নীতি নির্ধারকদের রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কী ধরনের আলোচনা হতো, এই ধরনের মন্তব্য তারই একটি আংশিক প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন, যা প্রমাণ করে যে সে সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা আগ্রাসী মানসিকতা কাজ করছিল। তবে এই ধরনের খবর যখন গণমাধ্যমে আসে, তখন তা সাধারণ মানুষের মনে সামরিক বাহিনীর পেশাদারিত্ব নিয়ে এক ধরনের আস্থার সংকট তৈরি করে, কারণ সামরিক বাহিনীকে সবসময় সর্বোচ্চ শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা শেখানো হয়। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য শুধু যে আন্তর্জাতিক কূটনীতিকে বাধাগ্রস্ত করে তা নয়, বরং এটি ভবিষ্যৎ শান্তি আলোচনার পথকেও অত্যন্ত কঠিন করে তোলে, কারণ এ থেকে প্রতিপক্ষ দেশের সাধারণ মানুষের মনেও এক ধরনের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা দুই দেশের মধ্যে দূরত্বের দেয়ালকে আরও মজবুত করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এ ধরনের গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়।
সামরিক প্রযুক্তির উন্নয়নে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে যে এক নীরব প্রতিযোগিতা চলছে তার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর সাম্প্রতিক একটি দাবির মাধ্যমে, যেখানে তারা বলেছে যে ইরান ছাড়া বিশ্বের আর কেবল রাশিয়ার কাছেই পানির নিচের বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র বা আন্ডার ওয়াটার মিসাইল প্রযুক্তি রয়েছে, যা নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, আমরা যদি নৌযুদ্ধের ইতিহাসের দিকে তাকাই তবে দেখব যে সাবমেরিন বা সমুদ্রের নিচ থেকে পরিচালিত আক্রমণ ব্যবস্থা সবসময়ই অত্যন্ত কৌশলগত এবং ভীতিকর একটি দিক, কারণ পানির নিচে থাকা কোনো লক্ষ্যবস্তু বা অস্ত্রকে আধুনিক রাডার ব্যবস্থায় সহজে শনাক্ত করা যায় না, এবং এই সুযোগটি কাজে লাগিয়েই বিভিন্ন দেশ তাদের নৌবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে। আইআরজিসি এর এই দাবি যদি সত্য হয় তবে এটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং এর আশেপাশের কৌশলগত জলসীমায় পশ্চিমা নৌবাহিনীর জন্য এক নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করবে, কারণ আপনারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়, এবং এই অঞ্চলে ইরানের সামরিক আধিপত্য যে কোনো বৈশ্বিক সংঘাতের মোড় ফুরিয়ে দিতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে পানির নিচ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা এই ধরনের মিসাইল বা টার্পেডোগুলো সাধারণ মিসাইলের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে, কারণ এগুলো সরাসরি যুদ্ধজাহাজের নিচের অংশে আঘাত হানে, যেখানে জাহাজের বর্ম সাধারণত তুলনামূলকভাবে দুর্বল থাকে। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা ইরানের এই দাবিটিকে পুরোপুরি মেনে নিতে নারাজ। তাদের মতে ইরান অনেক সময় তাদের অভ্যন্তরীণ জনগণের মনোবল চাঙ্গা করতে এবং বহির্বিশ্বকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রাখতে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কিছুটা অতিরঞ্জিত তথ্য প্রচার করে থাকে। যদিও ইরানের নিজস্ব সামরিক শিল্পের যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা কেউই একেবারে অস্বীকার করতে পারে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেখানে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে এই ধরনের অস্ত্রের অধিকারী হওয়ার দাবি আন্তর্জাতিক মহলের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহুমুখী সংঘাত এবং যুদ্ধাবস্থা বিরাজ করছে, তার মধ্যেই একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক পর্যবেক্ষণ সামনে এনেছে ইসরায়েল, যেখানে তাদের গোয়েন্দা সংস্থাগুলো ও নীতি নির্ধারকরা মনে করছেন যে এত বড় আকারের আঞ্চলিক চাপ এবং অর্থনৈতিক সংকটের পরেও ইরানের ভেতরে সাধারণ মানুষের মধ্যে কোনো বড় ধরনের গণ অভ্যুত্থান বা সরকার পতনের লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যখন সেই মূল্যায়নটি আসছে তার চিরশত্রু হিসেবে পরিচিত একটি দেশের কাছ থেকে। কারণ আপনারা জানেন যে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই আশা করে আসছিল যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ক্রমাগত বাহ্যিক চাপের ফলে ইরানের সাধারণ জনগণ অস্থির হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। কিন্তু বাস্তবতা হলো একটি জাতির অভ্যন্তরীণ মনস্তত্ত্ব অনেক বেশি জটিল হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে যখন কোনো দেশের ওপর বাইরের কোনো রাষ্ট্র আক্রমণ করে বা প্রবল বাহ্যিক হুমকি তৈরি হয়, তখন সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধগুলো সাময়িকভাবে স্থগিত হয়ে যায় এবং জনগণ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সেই বহিঃশত্রুর মোকাবিলা করার চেষ্টা করে। ইরানের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটছে বলে অনেক সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, কারণ ইরানি নাগরিকদের একটি বড় অংশ হয়তো তাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতি বা কিছু নীতির বিষয়ে ক্ষুব্ধ হতে পারে, কিন্তু যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসে, বিশেষ করে যখন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সাথে ছায়াযুদ্ধ বা সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তখন তারা তাদের রাষ্ট্রযন্ত্রের প্রতিই এক ধরনের সমর্থন ব্যক্ত করতে বাধ্য হয় বা অন্তত প্রকাশ্যে কোনো বিদ্রোহ করা থেকে বিরত থাকে। এছাড়া ইরানের বর্তমান রাষ্ট্রীয় কাঠামো, তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং আইআরজিসি এর অভ্যন্তরীণ নেটওয়ার্ক এত বেশি সুসংগঠিত এবং শক্তিশালী যে সেখানে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিশাল গণ অভ্যুত্থান সংঘটিত হওয়াটা প্রযুক্তিগত এবং বাস্তবিকভাবেই অত্যন্ত কঠিন একটি কাজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সম্প্রতি মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যেখানে তিনি ইসরায়েল এবং লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযত থাকার এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছেন। দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে লেবাননের সাথে ফ্রান্সের একটি ঐতিহাসিক এবং গভীর সম্পর্ক রয়েছে, যা মূলত ফরাসি ম্যান্ডেট আমল থেকে শুরু, এবং সেই কারণেই লেবাননের যে কোনো সংকটে ফ্রান্স সবসময়ই একটি অভিভাবক বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করে।
বর্তমানে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সীমান্ত বা ব্লু লাইন সংলগ্ন এলাকায় প্রায় প্রতিদিনই যে ধরনের পাল্টাপাল্টি গোলাবর্ষণ এবং সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে তা যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা শুধু ইসরায়েল বা লেবাননের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে, যা বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। প্রেসিডেন্ট ম্যাক্রনের এই আহ্বানের মূল উদ্দেশ্য হল কূটনীতির দরজাগুলো খোলা রাখা, কারণ যখন অস্ত্র কথা বলতে শুরু করে তখন সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা থাকে না, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত অঞ্চলগুলো থেকে হাজার হাজার সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ নেতা হিসাবে ম্যাক্রঁ খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে যদি একটি বড় আকারের যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব সরাসরি ইউরোপের উপর পড়বে। বিশেষ করে নতুন করে বিশাল শরণার্থী সংকট তৈরি হতে পারে এবং জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে ইউরোপের অর্থনীতিকে আবারও একটি গভীর মন্দার দিকে ঠেলে দিতে পারে।